শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো ৮০০ কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার করেছে নাফিসা সিন্ডিকেট। এবং সর্বশেষ জানাবো মোদি জাতিসংঘ সফরসূচিতে ডক্টর ইউনূসের সঙ্গে কোনো বৈঠক নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পের ৬৭ মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়ে পাচার করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রায় 10টি প্রকল্প হাতিয়ে নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নের কাজ পেয়েছিলেন নাফিসা কামালের এনকে সফট, স্মার্ট টেকনোলজি চীনের সিনোসফট, ESL, শামীম আহসানি জেনারেশন। নাফিসা কামালের সঙ্গে স্মার্ট টেকনোলজি সম্পর্কের কারণে এসব প্রকল্পের বিষয়ে পদক্ষেপ নিতে পারেনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। অর্থমন্ত্রীর মেয়ে সিন্ডিকেটের বিরুদ্ধে তখন মুখ খোলার সাহস পাননি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনিও কাজ করেছেন সিন্ডিকেটের সদস্য হিসেবে। প্রকল্পের নথি থেকে পাওয়া তথ্য মতে যেসব প্রতিষ্ঠান বিমা উন্নয়নের প্রকল্পের কাজ পেয়েছে সবগুলোতে অর্থমন্ত্রীর মেন মালিকানা রয়েছে। ফলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো খুব সহজে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকল্পগুলোর অনুমোদন পেয়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমিতে একটি গবেষণা কেন্দ্র ও সার্ভার রুম উন্নয়নে 2023 সালে 22 মে $1.21 মিলিয়ন একটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সাবেক সভাপতি শামীম আহসানি জেনারেশন এবং এনকে সফটের চুক্তি অনুমোদন করে প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। ডলারের পাশাপাশি 1,77 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। $1 মিলিয়ন গবেষণা কেন্দ্রের খোঁজে মহাখালীতে ইন্স্যুরেন্স একাডেমিতে গিয়ে কিছু খুঁজে পাওয়া যায়নি। স্মার্ট টেকনোলজি হাতিয়ে নিয়েছে বরাদ্দের অতিরিক্ত $2.5 কোটি টাকা। 2022 সালে 30 মার্চ আইটি অ্যান্ড সাপোর্টিং নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম, সার্ভার ও স্টোরেজ সরবরাহের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হলেও $10.3 মিলিয়ন কাজ দেওয়া হয় স্মার্ট টেকনোলজিকে। আওয়ামী লীগের প্রশ্রয় গড়ে ওঠা স্মার্ট টেকনোলজিকে প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত আরও $2.63 কোটি বরাদ্দ দেন কামরুজ্জামান। কাজ না করেই পুরো টাকা তুলে নিয়েছেন স্মার্ট টেকনোলজি। 2023 সালের ফেব্রুয়ারিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের আইটি সাপোর্টিং পাওয়ার ইনফ্রাস্ট্রাকচারের নামে $9.68 মিলিয়ন আরও একটি প্রকল্প বাস্তবায়নের কাজ দেওয়া হয় স্মার্ট টেকনোলজিকে। এই প্রকল্পের সর্বনিম্ন দ্বিতীয় দরদাতা ছিল স্মার্ট টেকনোলজি। জানা গেছে প্রকল্পের 20% কাজও করেনি, অথচ বরাদ্দ পুরো টাকা তুলে নিয়েছে স্মার্ট টেকনোলজি। 2023-24 অর্থ বছরের শেষ সময়ে গত 20 জুন তাড়াহুড়ো করে স্মার্ট টেকনোলজির ঠিকানায় এনকে সফট এবং সিনোসফটের জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানের অনুকূলে $4.76 মিলিয়ন ছাড় করে নাফিসা কামালের নিয়ন্ত্রিত প্রকল্প পরিচালক। ডলারের পাশাপাশি অতিরিক্ত $2.31 কোটি বরাদ্দ দেওয়া হয় এই প্রতিষ্ঠানকে। চীনা প্রতিষ্ঠান সিনোসফটকে প্রকল্পের ওয়েবসাইট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং কল সেন্টার উন্নয়নের জন্য $11.1 মিলিয়ন ছাড় করা হয় 2022 সালের 21 আগস্ট। বিমা ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নয়নের জন্য একই দিন আলাদা চিঠিতে চীনের সিনোসফট রেজটেককে দেওয়া হয় $9.17 মিলিয়ন। 2022 সালের 31 মে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমকে একটি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার ও ইমেল ব্যবস্থাপনার জন্য $30.4 কোটি দেওয়া হয়। প্রকল্পের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রতিষ্ঠান আসল লাইসেন্স দেয়নি সিএনএস। তার এক সপ্তাহ আগে 24 মে জেরক্স ইন্ডিয়া এবং IOE বাংলাদেশ নামের প্রতিষ্ঠানের জয়েন্ট ভেঞ্চারকে ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সরবরাহের জন্য $3.54 মিলিয়ন চুক্তি অনুমোদন করা হয়। একই ধাপে $17.34 কোটি অতিরিক্ত বরাদ্দ পায় সিন্ডিকেটটি। খোঁজ নিয়ে জানা গেছে বিমা প্রকল্পে অর্থ এই পুঁজিবাজারভুক্ত এই জেনারেশনে বিনিয়োগ করেছেন সলমান এফ রহমানের আশীর্বাদ পুষ্ট শামীম আহসান, যিনি বেসিসের সভাপতি হিসেবে শেখ হাসিনার ঘনিষ্ঠজন হওয়ায় রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের পরিচালকও হয়েছিলেন। প্রকল্পের নথি থেকে জানা গেছে 2023 সালের 21 ডিসেম্বর নাফিসা কামালের এনকে সলিউশন আশপায়ার টেক সার্ভিসের জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানকে 28 দিনের মধ্যে সাইবার সিকিউরিটি, র্যানসমওয়্যার এবং এন্ড পয়েন্টের পণ্য সরবরাহের জন্য $1.71 মিলিয়ন চুক্তি অনুমোদন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। প্রকল্পের এ ধাপে ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকার 58,61,000 টাকা আলাদাভাবে বরাদ্দ পায় নাফিসা কামালের সিন্ডিকেট। কাগজপত্রের সংখ্যাটা কম পাওয়া গেলেও অনুসন্ধান বলছে এই প্রকল্প থেকে 800 কোটি টাকা হাতিয়ে এনেছে স্মার্ট টেকনোলজি এবং নাফিসা কামালের এনকে সফট।
আইডিআরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ৩ বছরের জন্য বীমা উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও আর্থিক সুরক্ষা খাতের অবস্থা আগের মতো রয়ে গেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সপরিবারে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন লোটাস কামাল এবং ডারমে নাফিসা কামাল। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের এক সাবেক সভাপতি বলেন, বীমা উন্নয়নে বিশ্বব্যাংকের প্রকল্পের অগ্রগতি না হলেও অর্থ তুলে নেওয়া বিষয়টি দুঃখজনক। আরেকটা বিষয় হলো, এখানে আরও কয়েকটি বিদেশি সফটওয়্যার কোম্পানির অংশগ্রহণও রয়েছে, ফলে বিদেশে টাকা বিদেশেই চলে গেছে। বীমা উন্নয়নে প্রযুক্তিগত সাপোর্ট সফটওয়্যার উন্নয়নের কাজ দেশি প্রতিষ্ঠান করলে ৩০ কোটি টাকা সমমানের ডলার সাশ্রয়ী হতো বলে মনে করেন তিনি। সার্বিক বিষয়ে নাফিসা কামাল এবং স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মাজহারুল ইসলামের বক্তব্য জানার চেষ্টা করলে তারা মোবাইল ফোনে কল রিসিভ করেননি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের পেশাদারিত্ব এবং প্রযুক্তিগতভাবে আরও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বীমা খাত উন্নয়ন প্রকল্প হাতে নেয় বিশ্বব্যাংক। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক হচ্ছে না। নিউ ইয়র্কে নরেন্দ্র মোদির সফরসূচি নিয়ে ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি নিশ্চিত করেছে, ভারতের এজেন্ডা এ ধরনের বৈঠকে কোনো সূচি নেই। মোদি ৩ দিনের সফরে কোনো ফাঁকা সময় নেই। ব্যস্ত সূচিতে ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন মোদি। সূত্রটি জানায়, প্রধানমন্ত্রী মোদি নিউ ইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। তবে সেই সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে কোনো বৈঠক নেই। এর আগে সাধারণ পরিষদের বৈঠকে সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এই মাসের শুরুর দিকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল ঢাকা। হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে দুই নেতার বৈঠকে আগ্রহী বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল 4:15টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই ৩ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের জালাল আহমেদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন শাকিল। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন এক যুবক। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার মা-বাবা কেউ বেঁচে নেই। মূলত মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা। দুপুরে হলের মাঠে শিক্ষার্থীদের মধ্যকার ক্রিকেট খেলা চলাকালীন 6টি হ্যান্ডসেট চুরি হয়ে যায়। রাত 8টার দিকে তোফাজ্জল হলে ঢুকলে তাকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন ব্যানারে রাজু ভাস্কর্যের পাদদেশে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা চলছে।